রমজান মাসের চাঁদ দেখা গেছে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে ফিরে এলো পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম, সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। শনিবার সন্ধ্যায় চাঁদ দেখার পর রাতেই তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার ঢাকা ও চট্টগ্রামের আকাশে পরিষ্কারভাবে দেখা মিলেছে পবিত্র রমজান মাসের চাঁদ, আর এর সাথে সাথেই শুরু হলো মাহে রমজান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, রমজানের শিক্ষা এবং আদর্শ পরিশুদ্ধি মেনে চলার, পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। ইসলাম ধর্মের 5 স্তম্ভের মধ্যে অন্যতম হল রোজা বা সিয়াম সাধনা। ক্ষমা ও পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পবিত্র মাস ইবাদতের জন্য সর্বোত্তম মাস। মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। বহু ফজিলত ও পূর্ণময় বৈশিষ্ট্যের ভরা এ মাসটিতেই পবিত্র কুরআন নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমাদান যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআনে কারিম। আর যে কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত, পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট প্রমাণ আর সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধানকারী। রমজানের সিয়াম যারা পালন করবে এবং কিয়াম অর্থাৎ তারাবি যারা আদায় করবে, আল্লাহ তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলি, গুনাহ খাতাগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষ 10 দিন নাজাতের। এ মাসেই রয়েছে সহস্র মাসের চেয়ে সেরা একটি রাত, লাইলাতুল কদর। রমজানের প্রথম দশক হচ্ছে রহমতের, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, মাঝের দশক মাগফিরাতের এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। অতএব আমরা আল্লাহর কাছে রহমত চাই, আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি এবং একইভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব, সাধনা করে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ এই রমজান মাসে আমাদের জন্য রেখে দিয়েছেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, রমজান মাসে একটি ফরজ আমল অন্য সময়ের 70টি ফরজ আমলের সমান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে যুক্ত 60 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে এই অভিযান চালায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএন-এর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধ প্রবণ এলাকা হয়ে ওঠায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িত 60 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল মাদক ও দেশীয় অস্ত্র। আজকের এই অভিযানে আনুমানিক 60 জনের মতো আমরা মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল, আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি করে রমজানে বিশেষ নিরাপত্তার আশ্বাস দিচ্ছে ডিবি। পুলিশ পরিচয়ে কেউ অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও তাদের। বলছে, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনও ইন্ধন দিচ্ছে নানা অপরাধে। শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি। এবং পদত্যাগের দাবি ওঠার পর এভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এবার রমজানকে সামনে রেখে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুরো রমজান জুড়েই নগরবাসী স্বস্তিতে থাকবেন বলেও আশ্বস্ত করছেন এই ডিবি কর্মকর্তা। পবিত্র মাহে রমজানে
নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। সংবাদ সম্মেলনে ডিবির এই অতিরিক্ত কমিশনার আরও জানান, ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি এখনও সক্রিয়। সারা দেশেই নানা অপরাধে ইন্ধন যোগাচ্ছে তারা। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং। ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে ডিবি পরিচয়ে কেউ কোনো অপরাধে জড়ালে তা তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বানও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে এই তালিকা প্রকাশ করা হবে। জানা গেছে সকাল 9:15টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে CEC ছাড়াও অন্য 4 নির্বাচন কমিশনার থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রা বের হবে। এরপর নির্বাচন ভবনে হবে আলোচনা সভা। এর আগে 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় 18,33,352 জন অন্তর্ভুক্ত হন। সেই অনুযায়ী দেশের ভোটার সংখ্যা 12,36,83,512 জন। মার্চের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণপরিষদের কথা যারা বলছেন তারা গণতন্ত্রের পথকে দীর্ঘায়িতের ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা হয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন NRF আয়োজিত আলোচনায় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের নানা দিক উঠে আসে। এ সময় নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা নিয়ে নিজের মতামত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম। অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। দলটির উল্লেখিত সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান প্রসঙ্গে কঠোর সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। আমরা কি নতুন ভাবে একটা কোন স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে, আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার বিষয়ে সংশয় জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রধান উপদেষ্টা কেন এখনো স্পষ্ট কিছু বলছেন না। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারকে সালাউদ্দিন আহমেদ বলেন, যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে দ্রুত নির্বাচন দেন। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা অন্য কথা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার প্রয়াস ছাত্র নেতাদের। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের পরিচিতি সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ সময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পরিচিত হতে সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেখানে যোগ দেন ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা।
ছাত্রনেতাদের অভিযোগ, ক্যাম্পাসে দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল ছাত্রলীগ। এরপর সেই সুযোগ যেন আর কেউ না পায়। ছাত্র রাজনীতি মানে হচ্ছে অধিকারের পক্ষে কথা বলা, ছাত্রদের পক্ষে লড়াই করা। কিন্তু আমরা যেটা সন্ত্রাস দখলদারিত্ব নির্ভর যে রাজনীতি, সেটা আমরা চাইনি এবং সেটা আমরা চাই না। রাজনৈতিক সহাবস্থানের যে কথা আমরা বলছি, বারবার বলছি, সেই বিষয়টি মূলত আমাদের ক্যাম্পাসগুলোতে একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করেছে দীর্ঘ সময় ধরে। রাজনীতির গুণগত পরিবর্তনে নতুন দল গঠন জরুরি বলেও মনে করেন নেতারা। বলেন, সুন্দর দেশের জন্য প্রয়োজন রাজনৈতিক সহাবস্থান। নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন, নতুন সংগঠন গড়ে ওঠা রাজনীতিতে নতুন গুণগত পরিবর্তন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়ে প্রতিযোগিতামূলক হলে আমার মনে হয় যে আমাদের সহাবস্থানটা আরো দীর্ঘদিন থাকবে। তাদের সাথে আমরা ছিলাম, তাদের সাথে বাংলাদেশের পর থেকে মুক্তিকামী মানুষ ছিল, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা সবাই একসাথে একই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিলাম। ভুল করলে যৌক্তিক সমালোচনার মাধ্যমে তা শুধরে দেওয়ার আহ্বান জানান নতুন সংগঠনের নেতারা। সবার কাছে এটা প্রত্যাশা করব, যদি আমরা কোনো ভুল করে থাকি আমাদের অবশ্যই সমালোচনা করবেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, মধ্যপন্থার ঐক্যমত্যের ভিত্তিতে এই সংগঠন পরিচালিত হবে। এই যে মেজর ভিত্তি যে ছাত্র রাজনীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আগ্রহ ছিল। আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে। ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোকে একসঙ্গে বসার আহ্বান জানান তিনি। ঐক্যমতের রাজনীতি আমরা বাংলাদেশে চাই। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে বাস রিকুইজিশন দেওয়ার সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আরটিআইবি এক বিবৃতিতে বলেছে, এই ঘটনায় সরকারের পাশাপাশি নাগরিক পার্টিরও দায় রয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবি করেছেন, জুলাইয়ে হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের বাস দিয়ে সহায়তা করেছেন। শনিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। এ সময় সংগঠনটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, গুটিকয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে, মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। নুরুল হক নূরের দাবি, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়িতে ঢাকা এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে অভিযোগ তার। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসতে নোটিশ প্রদান করা, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। এদিকে শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই। বলেন, জুলাই হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেছেন। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এবং যারা 2টা নিহতদের পরিবার, তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। তবে বাস রিকুইজিশনের এই ঘটনায় সরকারের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিরও দায় রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিআইবি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাজারে এতদিন ভোগ্যপণ্যের দাম ছিল স্থিতিশীল, কিন্তু গত 3 দিনে অস্বাভাবিক বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। বাজার থেকে প্রায় উধাও ভোজ্য তেল, এর পাশাপাশি লেবু, শাকসবজি, মাছ ও মাংসের দাম বেড়েছে দ্বিগুণ। বাজারের এই পরিস্থিতিতে ক্রেতারা ক্ষুব্ধ। এবার চট্টগ্রামে রমজান কেন্দ্রিক ভোগ্যপণ্য ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদার বাজার বেশ স্থিতিশীলই ছিল। তবে তেলের বাজারে অস্থিরতা চলছে কয়েক মাস ধরে। কিন্তু 2 দিন আগে হঠাৎ করেই তেলের বাজারের মতো দাম বাড়ছে কয়েকটি পণ্যের। বিশেষ করে লেবু, শসা, সবজির মতো দ্রুত পচনশীল ভোগ্যপণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাছ ও মাংসের বাজারের স্বস্তিও উড়ে গেছে একই সাথে। সব মাছের দামই কেজি প্রতি 50 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। আর গরু ও খাসির মাংসের দাম বেড়েছে
কেজিতে 100 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছে বাজারে চাহিদা বেশি, তবে সরবরাহ কমেছে। 5 টাকা 60 টাকা বেগুনের দাম বেশি, আর 2 টাকা 1 টাকা আলুর দাম একটু বাড়তি। রমজান হিসাবে সবাই লেবু 2-1টা করে নিচ্ছে, সেজন্য লেবুর একটু চাহিদা বেশি। ক্রেতাদের অভিযোগ, অন্যান্যবার বাজারে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বেশি থাকলেও এবার নাই। সরকারের বাজার ব্যবস্থাপনা সঠিক নয় বলেও মন্তব্য তাদের। রাত্রে আপনার প্রবর্তকে মোট থেকে 2 পিস লেবু নিয়েছি মাত্র 40 টাকা, এখানে আজকে আসছি এবার বলতেছে যে 80 টাকা। তেল তো অ্যাভেলেবেল নাই বাজারে, অ্যাভেলেবেল তেল নাই, তেল শর্ট এখন বর্তমানে বাজারে। তবে বাজার তদারকির চেষ্টা থেমে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাদেরকে নির্দেশনা দিয়েছি ক্রয় ভাউচার সংরক্ষণ করার জন্য, কারণ তারা ওই যে মোকাম থেকে নিয়ে আসে, মোকাম থেকে কত দামে নিয়ে আসছে সেটা যাচাই বাছাই করতে পারি যেন, সেই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন ক্রয় ভাউচার সংরক্ষণ করেন আর অতিরিক্ত দাম নেওয়া থেকে যেন বিরত থাকেন, সেই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। ক্রেতারা জানান, যতক্ষণ ভ্রাম্যমাণ আদালতের টিম বাজারে থাকে ততক্ষণ পরিস্থিতি স্বাভাবিক থাকে, অন্য সময়ে ইচ্ছামতোই দাম নেয় বিক্রেতারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সিয়াম সাধনার মাস রমজানে ঢাকার ঐতিহ্যবাহী হোটেল রেস্তোরাঁয় সেহরি করেন অনেকেই, তবে রোববার রোজার প্রথম দিন হওয়ায় মানুষের উপস্থিতি ছিল বেশ কম। অনেক দোকানই ছিল প্রায় লোকশূন্য। খাবারের দাম ও মান নিয়ে অসন্তোষ জানালেন কিছু ক্রেতা। প্রথমে লোক সমাগম কম হলেও দিন গড়ালে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। গভীর রাতে ঐতিহ্যবাহী হোটেলগুলোতে বয়বেয়ারাদের ব্যস্ততা আর ধোয়া ওঠা বিরিয়ানি বিক্রির তোড়জোড়। সেহরির আয়োজনে রোববার হোটেল রেস্তোরাঁয় প্রস্তুতি থাকলেও প্রথম দিনে তেমন লোক সমাগম হয়নি। রাত 3:30টার দিকেও পুরান ঢাকার নাজিরা বাজার, বংশাল, চানখারপুল এলাকার অধিকাংশ খাবারের দোকানে ভিড় ছিল না। তবে 4টার দিকে পরিবার ও বন্ধুদের নিয়ে সেহরি করতে আসেন কেউ কেউ। ওল্ড টাউন যেহেতু একটা ফেমাস একটা এরিয়া, এন্ড হোল নাইট হচ্ছে ওপেন থাকে, দ্যাটস ওয়াই এখানে আসা। অনেকদিন পরে একসাথে সবাই মিলে এসেছি, রমজানের প্রথম দিন, এইটাই আর কি, সবাই মিলে এনজয় করতেছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের টানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসলেও খাবারের দাম ও মান নিয়ে নানা অভিযোগ জানান তারা। এই অঞ্চলে অনেক ভালো খাবার পরিবেশন হয়, এট ফার্স্ট আমার লাইফে এই জায়গায় আসা। গরুর মাংস দিয়ে খেয়েছি, তো 5 পিস মাংস দিয়েছে, 180 টাকা করে বিল রাখা হয়েছে। বিক্রেতারা বলছেন, রমজানের প্রথম কয়েকদিন সবাই নিজ বাসায় পরিবারের সঙ্গে সেহরি করায় হোটেল রেস্তোরাঁয় চাপ থাকে কম। তবে খাবারের বাড়তি দাম নিয়ে অভিযোগ অস্বীকার করেন তারা। কাস্টমার কম কিছুটা গত বছরের তুলনায়ও, আর খাবারের দামটাও আমরা আগের মতো রাখছি, কমায় রাখছি, খাবারের দাম বাড়ে নেই, আগে যে দাম ছিল এখনও এই দাম। প্রথম রমজান তো সবাই চায় যে একটু ফ্যামিলিতে রান্নাবান্না করে খায়, 1-2 রমজান, তো এই জন্য আজকে একটু বিক্রি কম। আমাদের পলিসিতে আমরা আমাদের যে গত 2-3 বছরের যে মূল্যটা ছিল ওই মূল্যটাই আমরা রেখে দিয়েছি। পুরো রমজান মাস জুড়েই রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় থাকছে সেহরির বিশেষ আয়োজন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুরগি, ফিড, ডিম ও মুরগির বাচ্চাকে ঘিরে বাজারে গড়ে উঠেছে বিশাল অসাধু চক্র। এই চক্র গত 6 মাসে 960 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর। এদিকে সংগঠনটির দাবি, পোল্ট্রি খাতে সরকারের নজরদারি না থাকায় এই অরাজকতা তৈরি হয়েছে। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংগঠনটি। রোজার আগেই চড়া আমিষের অন্যতম অনুষঙ্গ মুরগির দাম। রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়, সোনালী মুরগি 320 থেকে 350 টাকা। বিক্রেতারা বলছেন, মুরগি কেনায় খরচ বেশি হওয়ায় বিক্রির দামও বাড়তি। ব্রয়লার গত সপ্তাহে যেতে এই সপ্তাহ বেশি, গত সপ্তাহে 180 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 200 টাকা বিক্রি করছি। সোনালীও সেম বাড়তি। মুরগির বাচ্চার ক্ষেত্রেও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। গেল বছরের 15 সেপ্টেম্বর সরকার মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দেয় 30 থেকে 35 টাকা। এরপর অসাধু ব্যবসায়ীরা মুরগির বাচ্চার উৎপাদন কমিয়ে দেয়। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে কোম্পানিগুলো মুরগির বাচ্চা 70 থেকে 85 টাকা এবং কখনো কখনো 100 টাকার উপরে বিক্রি করছে। যেহেতু কখনো 40 টাকা নিচ্ছে, কখনো 20 টাকা নিচ্ছে, কখনো 30 টাকা নিচ্ছে, অতএব একটি বাচ্চা কিন্তু এখন তারা বেশি নিচ্ছে। সে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 40 টাকার মতো বেশি নিচ্ছে। অতএব আমরা গড়ে 20 টাকা হিসাব ধরেছি। আমাদের 8 কোটি বাচ্চা উৎপাদন হয় পার মান্থ, সেখানে 160 কোটি টাকা দাঁড়ায় এবং গত 6 মাসে 960 কোটি টাকা। আমরা এটা জাস্ট হিসাব দিয়েছি এবং এটাকে সরকার তদন্ত করুক।
সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ঈদের পর ডিম ও মুরগির দাম আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। তারা ঠিকই প্রফিট করতেছে, আমাদের প্রান্তিক খামারের সংখ্যা কমে যাচ্ছে, এখন মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে। ঠিক ঈদ পরবর্তী সময় আপনারা দেখতে পারবেন ডিমের বাজার আবার অস্থির হয়ে যাবে, মুরগির বাজার আবার অস্থির হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, ন্যায্য মূল্যে ফিড ও বাচ্চা সরবরাহ নিশ্চিত সহ 6 দফা দাবি জানায় পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানের শুরুতেই বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে কয়েকদিন থেকেই মিলছে না তরল দুধের প্যাকেট। ভোক্তাদের অভিযোগ, রোজাকে পুঁজি করে বাড়তি মুনাফার চেষ্টা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তবে মিল্ক ভিটা চেয়ারম্যানের দাবি, সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে দুধের সরবরাহ। রোজা এলেই ভোগ্যপণ্যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো যেন দেশের ব্যবসায়ীদের অঘোষিত নিয়ম। সরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও এবারও তার ব্যতিক্রম নেই। রোজার আগে বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে তরল দুধ সরবরাহ করে হাতে গোনা কয়েকটি কোম্পানি। সরকারি প্রতিষ্ঠান মিল ভিটার পাশাপাশি দুধ বিক্রি করে প্রাণ, আড়ং, আকিজের মতো বেসরকারি প্রতিষ্ঠান। খুচরা বিক্রেতারা বলছেন সব কোম্পানি সরবরাহ কমিয়েছে গত কয়েকদিন ধরে। দোকান থেকে দুধ না কিনেই ফিরতে হচ্ছে অনেক ভোক্তাকে। তাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে দাম বৃদ্ধির পায়তারা করছে কোম্পানিগুলো। তারা আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই, স্বাভাবিক মাসে যেভাবে বিক্রি করছে সেইভাবেই যদি বিক্রি করে, তাইলেও এই দেশের মানুষ অন্তত শান্তিতে ইফতার করতে পারবে, রোজা রাখতে পারবে। দুধের জন্য আসছিলাম, এখন ওনারা তো বলতেছে দুধ নাই। দুধের কোম্পানি 4-5টা আছে, 4-5 জন, একজন যদি এটা চিন্তা করে, ওরা 4-5 জনের সাথে আগে ওরা ডিল করে ওরা যদি মনে হয় যে হ্যাঁ এটা করা দরকার, তাহলে ওরা সিন্ডিকেট করে এটা দামটা বাড়ায় দেয়, না হলে একদম বন্ধ করে দেয় একদম। দুধের সংকটের কথা স্বীকার করছে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটা। চেয়ারম্যানের দাবি, রোজার মাসে বাড়তি সরবরাহের প্রস্তুতির জন্য এই সরবরাহ কমানো হয়েছিল কয়েকদিন। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, দাম বাড়বে না বলেও আশ্বাস দেন তিনি। অন্য সব কোম্পানির চেয়ে আমাদের দাম এখনো কম আছে, 10 টাকা করে কম আছে, এবং এটা আমরা বাড়াবো না। রমজানের আগে 1 সপ্তাহ আগে একটু কম ছিল বাজারে, জাস্ট টু প্রিপেয়ার আওয়ার মার্কেটিং টিম, যে তারা যাতে সাফিসিয়েন্ট দুধ দিতে পারে। এখন ইনশাল্লাহ দুধ বেড়ে যাবে। ভোক্তা স্বার্থে অন্যান্য ভোগ্যপণ্যের পাশাপাশি তরল দুধের বাজারেও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর জীববৈচিত্র্য রক্ষায় পূর্বাচলে 144 একর এলাকা সংরক্ষিত রাখা হয়েছে। সম্প্রতি এটিকে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। গবেষকরা বলছেন, ঢাকায় বাস করছে 209 প্রজাতির বন্যপ্রাণী। উদ্যানের মগডালে টিয়া, ভুবনচিল, জলে ডলফিন আর স্থলে এখনও টিকে আছে বানর, বাদুড়, গুইসাপ। তবে উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রায় সব প্রাণীই আছে অস্তিত্ব সংকটে। চন্দনা হীরামন টিয়ার দেখা হর হামেশাই মেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী উদ্যানে। চন্দ্রিমা উদ্যান, রমনা পার্কের উঁচু গাছে এমন টিয়া আছে 4 প্রজাতির। আর ভুবনচিলের বাস কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের শিরীষ গাছে। মহানগরীতে শত সংকটেও টিকে আছে কেশরী ফিঙ্গে, ছোট ভীমরাজ, হরিয়াল, বসন্ত বাউরি। শীতে অন্তত 40 প্রজাতির পরিযায়ী পাখি আসে এই শহরে। স্থায়ী বাসিন্দা 162 প্রজাতির পাখি। নগর বন্যপ্রাণীর বড় অবদান হলো নগরকে পরিষ্কার রাখা। অনেক প্রাণী আপনি জানেন যে স্কেভেঞ্জার হিসেবে কাজ। 50 টন ময়লা কিন্তু আপনার 10 দিন 12 দিনে পচে না। তাহলে কি পরিমাণ এরা ভূমিকা রাখে এই ভুবনচিল? কি করে যেসব এলাকায় বেশি থাকে সেসব এলাকায় ইঁদুর থাকতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জরিপ বলছে, রাজধানীর রমনা, উত্তরা, পূর্বাচল, দিয়াবাড়ি, খিলক্ষেত, আফতাবনগর সহ 22 এলাকায় রয়েছে বন্যপ্রাণী। 16 প্রজাতির স্তন্যপায়ীদের মধ্যে আছে কৃষকের বন্ধু বন বিড়াল। নগরে এখনও বাদুড়, বানর, শেয়ালের চলাচল আছে, তবে এদের সংখ্যা কমছে প্রতি বছরই। আছে গুইসাপ, খইয়া গোখরা, পদ্ম গোখরার মতো 19 প্রজাতির সরীসৃপ। রাজধানীর জীববৈচিত্র্য রক্ষায় সম্প্রতি পূর্বাচলের 144 একর জায়গা বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করেছে সরকার। আমাদের গুলশান পার্ক আছে, তারপর দিয়াবাড়ির দিকে কিছু জায়গা আছে, এরকম আর আমাদের অনেক জায়গাগুলো আছে। এই জায়গাগুলোকে এক্সিস্টিং যে অবস্থায় আছে তাদেরকে সেখানে সেই অবস্থায় রেখে অন্যান্য যে সকল জায়গা ফাঁকা আছে আমাদের শহরের মধ্যেই সরকারের তদারকিতে যে সকল ভূমি আছে সেগুলোকে সবুজ করার ব্যবস্থা করতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ সমান্তরালে এগোতে হবে। পাশাপাশি যে কোনো ধরনের উন্নয়ন কার্যক্রমের আগে সঠিক বন্যপ্রাণীবিদ দ্বারা
প্রকৃতভাবে ইআই এর যে পরীক্ষাটি সেটি সঠিকভাবে করতে হবে। রাজধানীর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে তুরাগ ও বুড়িগঙ্গায় থাকা ডলফিন আছে সবচেয়ে ঝুঁকিতে, তাই জলাশয় ভিত্তিক সংরক্ষণ জরুরি বলে মনে করেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যমুনা সেতু থেকে পরিত্যক্ত রেল লাইনটি সরানো হলে সড়কের প্রশস্ততা বাড়বে প্রায় 2 মিটার। রেল লাইনের কারণে সেতু সরু হওয়ায় ধীর গতির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। চালকদের দাবি, সেতু প্রশস্ত করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে। এই বিষয়ে সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যমুনা সেতু চালুর পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি রেল যোগাযোগ শুরু হয়। 2008 সালে সেতুটিতে ফাটল দেখা দিলে কমানো হয় ট্রেনের গতি। গত মাসে যমুনায় রেল সেতু চালুর পর থেকে পরিত্যক্ত হয়ে গেছে সেতুর ওপরের রেল লাইন। সেতুতে চলাচলকারী যানবাহনের চালকরা জানান, রেল লাইন থাকায় কমেছে সেতুর প্রশস্ততা। এতে ধীর গতিতে চালাতে হয় যানবাহন। এছাড়াও কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে তৈরি হয় যানজট। তাদের মতে, রেল লাইন সরিয়ে পুরো সেতু প্রশস্ত করে যান চলাচলের উপযুক্ত হলে কমবে সমস্যা। রাস্তাটা বাড়তেই হবে, সেক্ষেত্রে গাড়ি ঘোড়া চলাচল ভালো হবে। ব্রিজ করে আলতা দিয়ে দিচ্ছে, আমাদের যদি ওটুক বাড়িয়ে দেয় তাহলে মনে করি আমাদের পক্ষে ভালো হয়, তাতে এমনি যাওয়া খুব অসুবিধা। রেল লাইন অপসারণ হলে সেতুর প্রশস্ততা 6.3 মিটার থেকে 8.05 মিটার হবে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সড়ক পথের লেন সেটা যদি আমরা প্রশস্ত করি, এতে করে যান চলাচলে খুব সহজতর হবে এবং যে দুর্ঘটনাকালীন সময়ে আমাদের যে সমস্ত উদ্ধার কার্যক্রম আরো সহজতর উপায়ে করতে পারবো আমরা। তো এটা আমরা 2023 সালে প্রস্তাব করেছিলাম। এখন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সেতু বিভাগ এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। যমুনা সেতু দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত 22 জেলায় যানবাহন চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরের পদ্মা ও চাঁদপুরের মেঘনার শাখা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নতুন করে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। এতে নিঃস্ব হয়ে পড়ছে নদী তীরের বাসিন্দারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুরের চর ভদ্রাসন এলাকার পদ্মা নদীর ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। উপজেলার টিলারচর, ইন্তাজ মোল্লার ডাঙ্গি, সাবুল্লাহ শিকদারের ডাঙ্গি, জাকেরের সুরাসহ অন্তত 7টি গ্রাম রয়েছে পদ্মার ভাঙন ঝুঁকিতে। নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে, যার কারণে ভাঙন কোনোভাবেই থামছে না। ভাঙন রোধে বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলছেন এলাকাবাসী। পানি এই স্রোতে এই ভাঙ্গিয়ে দেয়, ডেজারে হয়, আবার এখানে রাত্রে কার গভীর সাইন বড় বড় এগুলো পানিতেও ওগুলো ভাঙ্গে। গ্রাম আসলে ওই চক দিকে, মানে ওই গ্রাম তো নাই, মানে বাড়িও ঘরও নাই, জমি ক্ষেতগুলো বহুত নষ্ট হয়ে গেছে। তবে ইতোমধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। প্রকল্প প্রণয়ন করতে হবে, এটা বর্তমান সরকারের একটা নির্দেশনা এবং তাদের নির্দেশনা বাস্তবায়নের আলোকে বর্তমানে আমরা তাদের সাথে বসেছি। তাদের মতামতের আলোকে এই প্রকল্পটা যদি সংযোজন বা সংশোধন করা লাগে সেভাবে করে আমরা এর প্রস্তাবনাটা দেব এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এটা অনুমোদন হবে। এদিকে মেঘনার শাখা নদী ধনাগোদার ভাঙনে আতঙ্কিত চাঁদপুরের মতলব, উত্তরের হাপানিয়া, খাগুরিয়া ও নবীপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, দিনে দিনে তীব্র হচ্ছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধও ভেঙে যেতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। আমাকে যে সম্ভাবনা হয়েছে, আমাকে বাড়ি কোন সুন্দরী বিহান বা গেলে জায়গা নিলে গিয়ে আমাকে শেষ, আমাকে সামনে তা কোনো থাকার কোনো ইয়া নেই। আমাদের ফসলের জমি প্রায় অর্ধেকের বেশি চলে গেছে, কয়েক বিঘা জমি চলে গেছে। নদী আমাদের খুব বসতবাড়ির সন্নিকটে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ভাঙনের কারণ চিহ্নিত ও প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশুলিয়া থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জুলাই গণহত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছে।
দীর্ঘদিন ধরে পলাতক বিল্লালকে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লালকে আজ 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।